জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কাল শহীদ মিনারে যাচ্ছে ছাত্ররা। নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি, ৭২-এর সংবিধান বাতিল ঠিক হবে না বলছে বিএনপি। এই সংবিধান ফলো করে যারাই ক্ষমতায় আসবে তারাই শেখ হাসিনা হয়ে উঠবে, তারা স্বৈরাচার হয়ে উঠবে। সংবিধান কবর দেওয়া হবে, কথাটা খুব খারাপ দেখা শোনা যায়। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। শিরোনামে ছাড়াও থাকছে শান্তিপূর্ণ সংস্কারই দেশে ফিরবে নির্বাচনী আবহ, বললেন প্রধান উপদেষ্টা। মাঠ প্রশাসনকে গণ অভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান। উন্নয়নের স্বার্থে দেশের নির্বাচন প্রক্রিয়া ফেরাতে হবে মন্তব্য তারেক রহমানের। ক্ষমতায় গেলে জনগণের সরকার গড়তে চায় বিএনপি। গ্রাফিতে মুছে ফেলার প্রতিবাদে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে জুতা নিক্ষেপ। শহীদ পরিবারকে আইনি সহায়তায় হচ্ছে বিশেষ সেল। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগাল একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি ৭ দিনের মধ্যে করে দিব। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক প্রতিবেদন জমা একদিন পিছিয়ে কাল। আলামত পরীক্ষায় বিদেশে পাঠানোর চিন্তা করছে তদন্ত কমিটি। ফের উত্তপ্ত পাক আফগান সীমান্ত, নতুন সংঘাতে ৮ জনের প্রাণহানি, আহত ১৩। পাল্টাপাল্টি দোষারোপ ইসলামাবাদ ও কাবুলের। এবং বিপিএল এর টিকিট নিয়ে তুলকালাম কাণ্ড। মিরপুরে গেট ভাঙচুর, মিরাজের গাড়ি আটকে দিল ক্ষুব্ধ জনতা। ঢাকার বিপক্ষে লড়ছে রংপুর। আমরা নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বেশ কৌতূহল আছে জনমনে, আছে উদ্বেগ উৎকণ্ঠাও। ৭২-এ সংবিধানের কবর রচনা করা হবে, লেখা হবে নতুন ইতিহাস। এমন নানা কথাবার্তায় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচি। আর আয়োজকরা বলছেন এখনো ফুরিয়ে যায়নি গণ অভ্যুত্থানের চেতনা, তাই দেশ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ছাত্র জনতাকে। দর্শক বিস্তারিত শাহলি জয়ের প্রতিবেদনে। রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন ওই দিনটি ছিল প্রাথমিক বিজয়ের। এই বিজয়কে পূর্ণাঙ্গ রূপ দিতে মঙ্গলবার আসছে জুলাই বিপ্লবের ঘোষণা। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কি থাকবে সেই ঘোষণাপত্রে, নতুন করে কি চায় ছাত্র জনতা, চূড়ান্ত কিংবা নির্দিষ্ট করে বলা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে আসছে সেসব কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্যাসিবাদ টিকিয়ে রাখার দায়ে ১৯৭২ সালের সংবিধান খারিজ করে দিতে চান তারা। ১৯৭২ সালে যে সংবিধান, সেই সংবিধানে মুক্তিযুদ্ধের যেই মূল আকাঙ্ক্ষার জায়গা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা গত ৫৩ বছরে প্রতিষ্ঠা করতে পারিনি। বরঞ্চ এই সংবিধানের মাধ্যমে যে মুজিববাদ কায়েম করা হয়েছে, সেটা শুধুমাত্র আমরা বলবো শুধু মুজিববাদ নয়, এই সংবিধান ফলো করে যারাই ক্ষমতায় আসবে তারাই শেখ হাসিনা হয়ে উঠবে, তারা স্বৈরাচার হয়ে উঠবে। ৭২ সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া যদি ফ্যাসিবাদ হয়, আমি বলতে চাচ্ছি এটা দরকার, কারণ আমরা ৭২ সংবিধানের বিরুদ্ধে লড়ছি। ঘোষণাপত্রে উঠে আসবে বাংলাদেশ সৃষ্টির প্রেক্ষাপট। দেশে কিভাবে ব্যাহত হয়েছে গণতান্ত্রিক পথ চলা, ধ্বংস করা হয়েছে নির্বাচনী ব্যবস্থা, কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার, তার বিবরণ থাকবে সেখানে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল ছাত্র নেতাদের মুক্তির দাবিও থাকবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে। এর বাইরেও আরও নানা দাবি আসতে পারে জুলাই বিপ্লবের ঘোষণায়। সেনা শাসনের পুনরাবৃত্তি বন্ধে পদক্ষেপের কথা থাকতে পারে। পাশাপাশি আসতে পারে মুক্তিযুদ্ধের অঙ্গীকার, মানবাধিকার মর্যাদা, সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত করার সার্বজনীন দাবি। বিপ্লব বা গণঅভ্যুত্থানের এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে যেটি এই ঘোষণাপত্রের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে ভবিষ্যতে একটি রাষ্ট্র নির্মাণ হয়, পুনর্গঠন হয়, সেটি মূলত আমাদের ৩১ ডিসেম্বরে থাকবে। এখন প্রশ্ন আসতে পারে এটি এত দেরিতে কেন? আমরা ছাত্র জনতা মনে করছে এখনো বিপ্লব চলমান, বিপ্লবের স্পিরিট বা জুলাই অভ্যুত্থান যে স্পিরিট, সেটি এখনো কার্যকর রয়েছে।
সবকিছু ছাপিয়ে নতুন গণতান্ত্রিক প্রজাতন্ত্র গড়ে তোলার আহ্বান আসতে পারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সেই সঙ্গে আসতে পারে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অঙ্গীকার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র গত 5 আগস্ট থেকে কার্যকর হবে, আসতে পারে এমন ঘোষণাও। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ৭২-এর সংবিধান প্রথম সংবিধান। এই সংবিধানকে কবর দেয়া মোটেও ঠিক হবে না, কারণ ৭২-এর সংবিধানে ৫২-এর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সবই আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। হাইকোর্টে এক সাক্ষাৎকারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ৭২ সংবিধানের মধ্যে ৫২ ভাষা আন্দোলন, ৭৯ গণ অভ্যুত্থান, ৭১ স্বাধীনতা যুদ্ধ সবাই প্রতিফলন ঘটেছে, সবকিছু প্রতিফলন করেছিল ৭২ সংবিধান। এখন সংবিধান কবর দেওয়া হবে, কথাটা খুব খারাপ শোনা যায়। মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার, তাদেরকে অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভাগীয় কমিশনারদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন ডক্টর ইউনূস। বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে, এই সুযোগটা মেলে আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই। এই যে দেশের নাগরিক হিসেবে আমাদের একটা এই দায়িত্ব পালনে এই সুযোগটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি এবং সেটা আমি আমার মতো করে করব। উন্নয়নের স্বার্থে দেশে নির্বাচনী প্রক্রিয়া ফেরাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীতে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, মানুষের কথা বলে এমন সরকারই গঠন করতে চায় বিএনপি। নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত শহীদ গোলাম রাব্বানীর পরিবারের পাশে দাঁড়াতেই আমরা বিএনপি পরিবারের এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেন আমরা বিএনপি পরিবারের সদস্যরা। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি ছোট থেকে আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বলেন, মানুষের জন্য মানুষের কথা বলে এমন সরকারই গঠন করতে চাই বিএনপি। আমরা একটি স্বাভাবিক বাংলাদেশ চাই, আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই। সাধারণ মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে সরকার। এইরকম একটি সরকার আমরা আগামী দিনের বাংলাদেশে গড়ে তুলতে চাই। তারেক রহমান বলেন, তারা এমন বাংলাদেশ গড়তে চান যেখানে গোলাম রাব্বানীর মতো আর কাউকে যেন অকালে জীবন দিতে না হয়। দেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে হলে দেশে নির্বাচনী প্রক্রিয়া ফিরিয়ে আনার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি এবং সেই যে কোনো মূল্যে সেই নির্বাচন প্রক্রিয়াকে আমাদের অব্যাহত রাখতে হবে বছরের পর বছর, যুগের পর যুগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। আর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ রব্বানীর মতো যারা সারা বাংলাদেশে জীবন এবং আত্মত্যাগ করেছে, এইসব পরিবার পাশে তারেক রহমান থাকবে। আমরা বিএনপি পরিবার সবসময় থাকব। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। চট্টগ্রামে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন দ্বারা আমরা বাজে করতে পারি না। এটা এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হতে হবে। যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। এ সময় আন্দোলনকারীরা শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান।
এই কর্মসূচি ঘৃণার, এই কর্মসূচি প্রতিবাদের। পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে অত্যাচার আর নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের এই প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রো রেলের পিলারে তৈরি করা ঘৃণা স্তম্ভ রাতের আধারে মুছে দেয় দুর্বৃত্তরা। সোমবার এই কর্মসূচির মাধ্যমে জানানো হয় তারই প্রতিবাদ। একই স্থানে আবারও গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে ঘৃণা স্তম্ভ নির্মাণ করে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে ছাত্র জনতা। আমরা বিজয় অর্জন করলাম, তখন এই ছবি গ্রাফিতি দিয়ে তার উপর যে ঘৃণা আছে আমাদের সেই ঘৃণা প্রদর্শন করা হয়েছিল। এ সময় শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনা একজন খুনি, তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হোক। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এটি দেখে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করে তাদেরকে যেন রুখে দিতে পারে। কর্মসূচিতে অংশ নেয় সাধারণ মানুষ বলেন, স্বৈরাচার শেখ হাসিনার কর্মকাণ্ড ফুটিয়ে তোলা এবং ভবিষ্যতে যেন কেউ আর স্বৈরাচার হয়ে ওঠার সাহস না পায়, সেজন্যই তাদের এই কর্মসূচি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনে শহীদ পরিবারকে আইনি সহায়তা দিতে 7 দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি জানান সার্জিস আলম। এই দাবি শহীদদের পরিবারেরও। সোমবার রাজধানীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিভাগে দ্বিতীয়বারের মতো শহীদ পরিবারকে দেয়া হয় আর্থিক সহায়তা। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিভাগে দ্বিতীয়বারের মতো আর্থিক সহায়তার এই আয়োজন। সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এই অনুষ্ঠানে শহীদ পরিবারদের খোঁজ খবর নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। অনুষ্ঠানে জুলাই অনির্বাণের প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়। এরপর শহীদ মীর মুগ্ধের পরিবার সহ মোট ৭৭টি পরিবারের মধ্যে মোট ৫ লক্ষ টাকা দিয়ে এবছরে বিভাগভিত্তিক কার্যক্রম শেষ করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আমি উচিত কথা বলতে গিয়ে, আমি এই দেশ সংস্কার করতে গিয়ে এখন আমি ওদের টার্গেটে পড়ে গিয়েছি। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। সার্জিস আলম বলেন, ছাত্র জনতার আন্দোলনে পুলিশ সদস্যরাও জড়িত, তাদের বদলিতেই সমাধান নয়। বলেন, শহীদদের পরিবার আর্থিক সহায়তা নয়, হত্যার বিচার চায়। তারা কেউই আর্থিক সহযোগিতা প্রত্যাশা করে না। তাদের একটাই কথা, তারা তার পরিবারের, আমাদের যে শহীদ ভাইটি রয়েছে, বোনটি রয়েছে, তার হত্যার বিচার চায়। এ সময় উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিচার কাজ শুরু হয়েছে। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি এবং সেই লক্ষ্যে কাজও শুরু হয়ে গেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শহীদ পরিবারের আইনগত বিষয় দেখতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগ্যাল এইড সেল 7 দিনের মধ্যে গঠন করা হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগ্যাল একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব এবং আমরা অ্যানাউন্স করে দিব তোমাদের মামলার ব্যাপারে, শহীদ পরিবারের যে মামলার ব্যাপারে তোমরা যদি লিগ্যাল অ্যাডভাইস চাও আমরা ওখান থেকে অ্যাডভাইসটা করতে পারবো। এ পর্যন্ত 700 পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শহীদ ইমাম হাসান, ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় কাল প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। অধিকতর পরীক্ষার জন্য ঘটনাস্থলের কিছু আলামত বিদেশে পাঠানো হবে বলে জানালো তদন্ত কমিটি। এদিকে আগুনে পুড়ে যাওয়া 4 মন্ত্রণালয় মেরামত করতে 2 থেকে 3 মাস লাগতে পারে বলে মনে করছে পিডব্লিউডি। গেল বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। আগুনে ভবনের 6, 7, 8, 9 তলা ক্ষতিগ্রস্ত হয়। ওই দিনই উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছিল। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে সেনা, পুলিশ এবং বুয়েট সহ একাধিক সংস্থার সদস্য রয়েছেন 8 সদস্যের কমিটিতে। 30 তারিখ ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা একদিন বাড়িয়ে 31 তারিখ বিকেল পর্যন্ত সময় নেওয়া হয়েছে বলে জানালেন কমিটি প্রধান নাসিমুল গনি। কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরি থেকে টেস্ট করা হচ্ছে,
কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হয়েছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল আজকে। তা আমরা একটু আগে অনুমতি নিয়েছি আমি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যে যাতে আমরা টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয় আমাদের। ইনফ্যাক্ট প্রধান উপদেষ্টা না, আমি ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। স্বরাষ্ট্র সচিব জানান, অধিকতর পরীক্ষার জন্য কিছু আলামত পাঠানো হবে বিদেশে। কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই এখন পর্যন্ত। সেগুলো আগুন সংক্রান্ত যত ম্যাটেরিয়াল আছে সবগুলো আমরা পাঠাচ্ছি। তো আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাঠাবো। উইল গো টু দি অল লেংথ। বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। সচিবালয়ের 7 নম্বর ভবনের দায়িত্বে থাকা পিডব্লিউডি এর উপসহকারী প্রকৌশলী জানান, 9 তলা ভবনটির পুড়ে যাওয়া 4টি তলা মেরামত করে কাজ শুরু করতে 2-3 মাস সময় লাগবে। 40-50টা করে এভারেজের রুম আছে, ছোট বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও একদম পরিপূর্ণ, কোথাও আংশিক মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মেরামত করা যাবে মনে হয় আর কি। এদিকে তদন্তের স্বার্থে আগুন লাগার ঘটনার 4 দিন পর সোমবারেও সচিবালয় উপদেষ্টা এবং সচিব ছাড়া কারো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি, বাকিদের হেঁটে ঢুকতে হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া বাইরের সবার প্রবেশ নিষিদ্ধ ছিল। সচিবালয়ে কাজ করা সাংবাদিকরাও দুপুরের আগে ঢুকতে পারেননি। তাই সচিবালয়ের চিত্র ছিল অন্য দিনের চেয়ে অনেকটা ভিন্ন। ছিল না গাড়ি এবং বাইরের মানুষের ভিড়, তাই ফাঁকা ছিল পুরো সচিবালয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। এ সময় তিনি গুমের সময় যে গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও ট্রাইব্যুনালে দাখিল করেন এই ইউপিডিএফ নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। গুলশান থানার হত্যা মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও বিভিন্ন মেয়াদের রিমান্ড দেওয়া হয়েছে এই জাসদ নেতাকে। এছাড়াও একাধিক থানার হত্যা মামলার গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, এবিএম ফজলে করিম চৌধুরী ও অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে। দেশে ভয়াবহ ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দেশকে বাঁচাতে হলে সবাইকে আরও সজাগ থাকার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসররা দেশে অরাজকতা সৃষ্টি করার প্রতিবাদে নাগরিক সমাবেশে সব কথা বলেন তিনি। বিএনপির নেতা বলেন, নির্বাচন ব্যতীত গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ সময় শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বাঙালি মান ইজ্জত, দেশের মান ইজ্জত, মুক্তিযুদ্ধকে তারা ছোট করেছে, মুক্তিযুদ্ধের নামে এই চুরি করেছে। এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা চুরি করে। এটা ডাকাত পরিবার, এই পরিবার লুটেরা পরিবার, এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার, এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে, বিনাশের দিকে নিয়ে গেছে। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভূমিকা শীর্ষক এক জাতীয় সেমিনার ও ক্যালেন্ডার উদ্বোধনী আয়োজন করে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সেমিনার। অনুষ্ঠানে 2024-এর গণ অভ্যুত্থানে আহত ও নিহত ছাত্রদের সুচিকিৎসা এবং আলাদা ছাত্র কল্যাণ মন্ত্রণালয় বা অধিদপ্তর গঠন করে ছাত্রছাত্রীদের আজীবন ভাতা প্রদানের আওতায় আনার জন্য শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারীদের প্রতি আহ্বান জানানো হয়। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বাগেরহাট সদর উপজেলায় নেওয়া একটি প্রকল্পের প্রায় 1 কোটি টাকা গায়েব। অনুসন্ধানে জানা যায়, সেই টাকা গিয়ে ঢুকেছে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে খোলা একটি ব্যাংক হিসেবে। অথচ এর কোনো কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি। একজন পুরুষ হওয়া সত্ত্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যাংক হিসাবটি খুলতে যে জাতীয় পরিচয় আর ছবি ব্যবহার হয়েছে তা একজন নারীর। খুলনার রূপসা উপজেলা নির্বাচন অফিস।
সীমা খাতুন নামের এক নারীর পরিচয়পত্র যাচাই করতে হবে, কারণ তার ছবি, এনআইডি এবং তথ্য ব্যবহার করে খোলা হয়েছে বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি গুরুত্বপূর্ণ ব্যাংক হিসাব, যে হিসেবে লেনদেন হয়েছে প্রকল্পের কোটি টাকা। এটা ঠিক আছে কিনা, আমরা অন্য কোনো কিছু লাগবে না। এটা তো আমরা চেক করছি, ডাটাবেজে ঠিক পাইছি। 2023 সালের নভেম্বরে খোলা সেই ব্যাংক হিসেবের কাগজপত্র ও স্থায়ী ঠিকানা ধরে আমরা এবার চর রূপসা গ্রামে। সুমি খাতুন, পিতা হচ্ছে মানিক গাজী। গৃহিণী পেশায়, আর স্বামীর নাম হচ্ছে লিঠু শিকদার। চিনেন, দেখছেন এরকম কাউকে? কথা হলো বর্তমান প্যানেল চেয়ারম্যানের সাথেও। চিনলাম না, চিনতে পারলি তো আমি। হচ্ছে কি ভাই, এই গ্রামে হচ্ছে বিভিন্ন মানে বিদেশি লোক, বাংলাদেশের লোকই এই গ্রামে বেশি, মানে 12 আনা হচ্ছে বাইরের লোক। সরকারি কোটি টাকা লোপাটের আয়োজনে ব্যাংক হিসাব খুলতে গিয়ে যে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল, ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে তার সরজমিনে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি, অথচ স্থানীয় নির্বাচন কমিশন অফিস বলছেন ভোটার আইডি কার্ডটি সঠিক। যে অফিস থেকে সরকারি প্রকল্পের টাকা গায়েব হয়, সেখানে গিয়ে জানা গেল ঘটনার সময় দায়িত্বে থাকা রাশেদুজ্জামান আরেক উপজেলায় বদলি হয়ে গিয়েছেন। দায়িত্বে এখন আরেক কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসারের যে বক্তব্য ছিল যে কথার কথা আপনি আমার নামে একটা ফেসবুক আইডি খুললে আরেকজন, ঠিক আছে, মানে এটা তো দায়বদ্ধতা আমার, ব্যাংক চেক করার কথা। হ্যাঁ, এটা তো ব্যাংক চেক করার কথা ছিল। এই জন্য তো ব্যাংক একটা মানে ধরেন ফল্টে পড়লো যে ব্যাংক চেক না করে কিভাবে এত টাকা ট্রান্সফার করে। অভিযুক্ত ইওনোর বক্তব্য জানতে হাজির হই নড়াইল জেলার কালিয়া উপজেলায়। ভাই, উপজেলা নির্বাহী অফিসার কই? আমি নড়াইল। 2023 সালে ওই সময় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রায় 1 কোটি টাকা, 97 লাখ সামথিং টাকা উপজেলা নির্বাহী অফিসারের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ট্রান্সফার করে নেওয়া হয়েছিল। বিষয়টা সঠিক? ওইটা কিভাবে ঘটলো ভাই? ওইটা ওই যে সুমি খাতুন নামে একজনের নাম ব্যবহার করে তাকে ইওনো হিসাবে দেখাইছে, দেখে একটা ভুয়া অ্যাকাউন্ট খুলতে ব্যাংক এশিয়ায় টাকা ঢুকাই। মানে নারীর ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললো কিভাবে? এটা ব্যাংক বলতে পারবে, আমি তো জানি না। অস্তিত্বহীন এক নারীর ব্যক্তিগত তথ্য দিয়ে কিভাবে একজন সরকারি কর্মকর্তার সরকারি ব্যাংক হিসাব খোলা হলো জানতে আমরা হাজির হই সংশ্লিষ্ট ব্যাংকে। এটা উপজেলা নির্বাহী অফিসার যে ছিলেন উনি ছিলেন। হ্যাঁ, ভোটার আইডি কার্ডটা ভাই আপনি ভিডিও করতেছেন কেন? আমি ভাই ঢাকা থেকে এসে আমার বুঝলাম, কিন্তু আপনাদের একটা পরিচয় যে কি কেন হতে, আমি কেন কি এখন সেটা ডকুমেন্ট দেখাচ্ছি, এখন এটা সঠিক না বেঠিক সেটা তো জানি না, একজন ইনফরমেশন তো আমি দিতে পারতেছি না। জেলা নির্বাহী অফিসার বড় কর্মকর্তা, তো উনি জানেন না ওনার নামে নাকি অ্যাকাউন্ট খুলে এরকম টাকা ট্রান্সফার হয়েছে প্রকল্পের সরকারি টাকা। হ্যাঁ, সেটা তো তদন্ত, সেটা যদি কি হয় অ্যালিগেশন দেয় উপজেলা নির্বাহী অফিসার আমাদের এজেন্ট ব্যাংকিং এ অ্যাপ্লিকেশন দিবে, দেবে, তখন তারা তদন্ত করে দেখবে আসলে ঘটনাটা কি। ইউএনও কি মেয়ে ছেলে না? জি, আর এখানে হয়েছে কি মেয়ে সুমি খাতুন, এই ক্যারেক্টারের কোনো অস্তিত্বই পাই নাই ভাই। উপজেলা নির্বাহী কিংবা সংশ্লিষ্ট ব্যাংক দায় এড়ালেও বাস্তবতা হলো সরকারি প্রকল্পের সেই কোটি টাকা এখন কোনো অ্যাকাউন্টেই নেই। বনিয়ামিন, নিউজ 24, বাগেরহাট। কর্তৃপক্ষ দাবি মানায় কর্মবিরতি প্রত্যাহার করেছে ট্রেনি চিকিৎসকরা। কাল সকাল 8টা থেকে কাজে যোগ দেবেন বলে ঘোষণা দেন ট্রেনি চিকিৎসকরা। সোমবার দুপুরে বিএসএমএমইউ এর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এমন কথা জানান তারা। জানুয়ারি থেকে ট্রেনি চিকিৎসকদের মাসিক ভাতা 25,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 এবং জুলাই থেকে 35,000 টাকা ঘোষণার পর প্রজ্ঞাপন হাতে পাওয়ায় আন্দোলন প্রত্যাহার করেন ট্রেনি চিকিৎসকরা। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে বিবেচনা করে যদি প্রয়োজন মনে হয় আমাদের ভাতাটা আবারও নতুন করে ভাবার সুযোগ আছে। তো আমরা সার্বিক দিক বিবেচনা করে এই 35,000 টাকা এবং জুলাই থেকে 35,000 টাকা এবং জানুয়ারি থেকে 30,000 টাকা এটা মানছি এবং আমরা কাজে ফিরব আগামীকাল থেকে। সংবিধানে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে রাজধানীর সিরডাব মিলনায়তনে
বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজনে কৃষি ও অনানুষ্ঠানিক অর্থনীতির শ্রমিকদের আইনি সুরক্ষা করার লক্ষ্যে জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, কৃষি শ্রমিকদের উপর যে শোষণ হচ্ছে তা কেউ দেখে না। বলেন, তামাক কোম্পানিগুলোতে অনেক শিশু শ্রম হয়ে থাকে। জর্দা কোম্পানির শ্রমিকদের শ্রমিকই মনে করা হয় না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। ফসলি জমিতে কীটনাশক ছিটাতে গিয়ে অনেক কৃষি শ্রমিক অসুস্থ হয়ে যায়, কিন্তু এসব কেউ দেখে না। অন্তর্বর্তী সরকার বঞ্চিত এসব শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। শ্রমিকের অধিকার লঙ্ঘন হলে সেটা কি মানবাধিকার লঙ্ঘন না? কিন্তু সেভাবে কি মানবাধিকার সংগঠনগুলো বলে? তারা কিন্তু সেইভাবে বলে মানবাধিকার, সেই মানবটা যেন আলাদা কিছু একটা। আরেকটা হলো আপনাদের পক্ষ থেকে যেন একটা বড় সুপারিশ যায় যে সংবিধান সংস্কার বা যাই করুক, সেখানে যদি শ্রমিকের অধিকারটা স্পষ্টভাবে না থাকে, সেই সংস্কার আমরা মানব না। এবার আন্তর্জাতিক সংবাদ। ফের পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত 8 জনের প্রাণ গেছে, আহত হয়েছে আরও 13 জন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। জানায়, শনিবার গভীর রাত পর্যন্ত চলা সংঘাতে এমন হতাহতের ঘটনা ঘটে। আর এই ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে ইসলামাবাদ এবং কাবুল। দীর্ঘদিন ধরে শান্ত থাকা পাকিস্তানের আফগানিস্তান সংলগ্ন এলাকায় সম্প্রতি নতুন করে গুলি ও বোমার শব্দে কেঁপে উঠেছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সীমান্তে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন, এর মধ্যে সাধারণ নাগরিকও রয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশ দুইটির মধ্যে এমন তুমুল উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে অন্তত 46 জন নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু। তবে পাকিস্তানের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির আস্তানা লক্ষ্য করে হামলা করেছে। সেই দিনের পর থেকেই দুপক্ষের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে, বাড়ছে হতাহতের সংখ্যাও। গেল 2 বছর পাকিস্তান তাদের দেশে তালেবান আদর্শবাদীদের সশস্ত্রতার জন্য আফগান সরকারকে লাগাতার দোষারোপ করছে। যদিও ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে আফগানিস্তানের তালেবান সরকার। আসমাতুলি, নিউজ 24। বিপিএল নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বিসিবির। দীর্ঘক্ষণ উদ্বোধনী ম্যাচের টিকিট না পেয়ে স্টেডিয়ামের 2 নম্বর গেট ভেঙে ফেলেন টিকিট প্রত্যাশী দর্শকরা। আর এই ঘটনায় সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলেও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে হাজারো টিকিট প্রত্যাশীদের ভিড়, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এক পর্যায়ে ভেঙে ফেলা হয় স্টেডিয়ামের 2 নম্বর গেট। গেট ভাঙার এই ঘটনায় সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলেও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে এই ঘটনা বিপিএল এর টিকিট বিতরণ ব্যবস্থায় অসঙ্গতি স্পষ্ট করে তুলেছে। একজন লোক 100 টিকিট কাটছে, আরেকজন লোক 25 টিকিট কাটছে। কিশোরগঞ্জ থেকে 8 জন লোক আসলাম, 8:30 রাস্তায়, এই পর্যন্ত রাস্তায় কোন পর্যন্ত কোনো টিকিট পাই নাই। বিপিএল আরো আগে অনেকবার হয়েছে, কিন্তু এরকম সমস্যা কখনো হয় নাই। আগে অনেকবার তারা এটা ভোগান্তি করবে টিকিট নিয়ে। বিপিএল ঘিরে দর্শকদের উত্তেজনা প্রমাণ করে দেশের ক্রিকেট প্রেম কতটা গভীর। তবে এমন অপ্রত্যাশিত ঘটনা বিসিবির জন্য একটি বড় শিক্ষা বলে মনে করছেন অনেকে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।